আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে, আপনাদের সাথে আছে আমি শফিক রায়হান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। 23 মে খুলবে শিক্ষা প্রতিষ্ঠান, জানিয়েছে মন্ত্রণালয়। করোনায় 3 মাসের মধ্যে সর্বোচ্চ 34 জনের মৃত্যু, সংক্রমণের সাথে বাড়ছে আইসিইউ সংকটও। বঙ্গবন্ধু জন্মেছিলেন বলেই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, মন্তব্য প্রধানমন্ত্রী। দেশকে নতুন উচ্চতায় নেয়ার শপথের আহ্বান। প্রায় 1.5 লাখ মুক্তিযোদ্ধার প্রাথমিক তালিকা প্রকাশ, খেতাব বাতিল হলেও থাকবে জিয়াউর রহমানের নাম, জানালেন মন্ত্রী। কাল আসছেন নরেন্দ্র মোদী, প্রতিবাদে ছাত্রদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ, কয়েকজন আটক। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 30 মার্চ নয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলবে আগামী 23 মে। ওই দিন থেকে শুরু হবে সব শ্রেণীকক্ষের পাঠদান। শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। করোনা বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শ কমিটির সঙ্গে পরামর্শ করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে গণহত্যা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউতে আলোচনা সভা শেষে শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন। বলেছিলেন, ঈদের পর শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারে। করোনা সংক্রমণের কারণে গত বছরের 17 মার্চ থেকে বন্ধ রয়েছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। দেশে করোনায় আরও 34 জনের মৃত্যু হয়েছে। এটি গত 3 মাসে একদিনের সর্বোচ্চ মৃত্যু। এদিকে টানা তৃতীয় দিনের মতো শনাক্ত হয়েছে 3,500-এর বেশি করোনা রোগী। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, 24 ঘন্টায় 27,045টি নমুনা পরীক্ষায় 3,587 জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো 5,84,395। এই সময় করোনায় আরও 34 জনের মৃত্যু হয়েছে। মোট মৃতের সংখ্যা 8,797 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,985 জন। সুস্থতার মোট সংখ্যা দাঁড়ালো 5,29,894 জন। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 13.26, সুস্থতার হার 90.67 এবং মৃত্যুর হার 1.51। দেশে করোনা সংক্রমণ বাড়ার সাথে সাথে বাড়ছে আইসিইউর সংকট। মুমূর্ষু রোগীদের নিয়ে একের পর এক হাসপাতালে ধর্ণা দিতে হচ্ছে রোগীর স্বজনদের। করোনার ব্যাপক সংক্রমণে আইসিইউর স্বল্পতা মানুষের মধ্যে তৈরি করেছে উদ্বেগ আর আতঙ্ক। সংক্রমণের চাপে হাসপাতালগুলো এখন করোনা রোগীতে প্রায় পূর্ণ। অবস্থা গুরুতর হওয়ায় অনেকেরই আইসিইউর প্রয়োজন দেখা দিচ্ছে, কিন্তু চাহিদার তুলনায় আইসিইউর সংখ্যা হাতে গোনা। তাই হাসপাতালগুলোয় অ্যাম্বুলেন্সের অস্থির ছোটাছুটি। কারো কারো ভাগ্যে আইসিইউ তো জুটছেই না, বরং হাসপাতাল থেকে হাসপাতালে টানা হেঁচড়ায় প্রাণ হারাতে হচ্ছে দুঃখজনকভাবে। অতি প্রয়োজনীয় মুহূর্তে আইসিইউ না পাওয়ায় দিশেহারা অনেকেই। না, এখানে আইসিইউ নেই, ভাই দিয়ে নিয়ে যেতেছে। ঠিক আছে, ধন্যবাদ। আমরা মুগ্ধা হাসপাতালে গেছিলাম, আইসিইউর সংকটের কারণে আমরা ওখান থেকে রিলিজ নিয়ে চলে আসি। বাডামে টেকনিক্যাল শাখায় নিয়েছিলাম, সেখানে পাই নাই। তারপর সরাদিতে গেছি, সেখানে পাই নাই। ঢাকা মেডিকেল নিয়েছি, সেখানে পাই নাই। বঙ্গবন্ধু মেডিকেল নিয়েছি, সেখানে পাই নাই। তারপর আমরা সর্বশেষ অবগুলো আমরা কুমিল্লা জেনারেল হাসপাতালে আসছি। এই হাসপাতালে দৌড়েছি, ওই হাসপাতালে দৌড়েছি, সেখানে এই অভিজ্ঞতাতে মনে করেন যে আমি অতিষ্ঠ হয়ে গেছি। বাড়তি চাপ বিবেচনা করে হাসপাতালগুলোয় বাড়ানো হচ্ছে আইসিইউর সংখ্যা। করোনার আইসিইউ কিন্তু পূর্বে থেকে আমাদের ছিল না। মন্ত্রী মহোদয় আমাদের এই নির্দেশনা দিয়েছেন যে আমাদের এখানেও একটা 10 বেডের করোনা আইসিইউ চালু। আমরা অলরেডি আজকে থেকে প্রস্তুতি গ্রহণ করছি, হয়তো উইদিন শর্ট টাইম আমরা করোনার আইসিইউটা চালু করে ফেলবো। অক্সিজেন সেন্ট্রাল যেখানে সাপ্লাই আছে সেখানে কিন্তু 95% ম্যানেজমেন্ট কিন্তু হয়ে যায়, 5% হয়তো আইসিইউ লাগে। বার্ন বিল্ডিং বা কোভিড সার্জারি বিল্ডিং আমরা আশা করছি সামনের সপ্তাহে প্রথম দিকে আমরা ওখানে 10 বেডের একটা আইসিইউ চালু করতে পারবো। সেক্ষেত্রে আমরা কিছুটা হয়তো সুবিধা দিতে পারবো মানুষজনকে। বা 10 বেডের আইসিইউ কিছুই না, আপনারা জানেন যে 2-3 দিনের ভিতরে আইসিইউ অকুপাইড হয়ে যাবে, তখন আবার যা ছিল সেই ক্রাইসিস চলতেই থাকবে। করোনা মোকাবিলায় জনসচেতনতার ওপর জোর দিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। শিহাব হোসেন, বাংলা ভিশন, ঢাকা। 25শে মার্চ কাল রাতে শহীদদের স্মরণে সারা দেশে প্রতীকী ব্ল্যাক আউট কর্মসূচি পালন হয়েছে। রাত 9টা থেকে 1 মিনিট আলো বন্ধ করে এ কর্মসূচি পালন করা হয়। তবে সরকারি কেপিআইভুক্ত স্থাপনা ও রাস্তায় চলাচলরত গাড়ির বাতি এর আওতার বাইরে ছিল। কেন্দ্রীয়ভাবে বৈদ্যুতিক সংযোগ বন্ধ না করায় নিজ নিজ উদ্যোগেই এ কর্মসূচি পালন হয়। 1971 সালে 25শে মার্চ কাল রাত্রিতে সারা দেশে নির্মম হত্যাযজ্ঞে মেতে ওঠে পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের এদেশীয় দোসররা।
সকল নেতিবাচক এবং নিরাশার ভবিষ্যৎবাণী অসার প্রমাণ করে বিশ্বের বুকে গর্ব ভরে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বাংলাদেশ। দৃঢ়তার সাথে মন্তব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার। বলেন, দারিদ্র্য হটিয়ে বাংলাদেশ উন্নয়নের মডেল হিসেবে আজ বিশ্ব স্বীকৃত। গণতন্ত্র উন্নয়নের এই অগ্রযাত্রাকে ব্যাহত করতে দেশের ভেতরে ও বাইরে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির অপতৎপরতা নিয়ে সবাইকে সতর্ক করেন প্রধানমন্ত্রী। আমাদের মহান স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবস উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর শুভেচ্ছা, স্মরণ করেন বাঙালির মুক্তি সংগ্রামের বিভিন্ন পর্যায়ে। বঙ্গবন্ধু শেখ মুজিব নামের এই মহাপুরুষের জন্ম হয়েছিল বলেই আজ আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের গর্বিত নাগরিক। তার জন্ম হয়েছিল বলেই আজ আমরা নিজস্ব দেশ, ভাষা, সংস্কৃতি নিয়ে গর্ববোধ করি। শেখ মুজিব একটি দেশ, একটি জাতি রাষ্ট্রের স্রষ্টা। দেশের উন্নয়ন অগ্রযাত্রায় বৈশ্বিক স্বীকৃতি সহ সমস্ত অর্জনই সাধারণ মানুষের বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ সম্পর্কে সকল নেতিবাচক ও নিরাশাবাচক ভবিষ্যৎবাণী আজ অসার প্রমাণিত হয়েছে। বিশ্বের বুকে বাংলাদেশ আজ গর্বিত দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এক দশক আগেও বাংলাদেশকে যেখানে দারিদ্র্য আর অনুন্নয়নের উদাহরণ হিসেবে উপস্থাপন করা হতো, আজ উন্নয়ন বিশেষজ্ঞগণ সেই বাংলাদেশকেই দারিদ্র্য জয় এবং উন্নয়নের আদর্শ মডেল হিসেবে তুলে ধরছেন। আমার সরকার শুধু নীতি সহায়তা দিয়ে সহায়ক পরিবেশ তৈরি করেছে। আপনারা প্রমাণ করেছেন বাংলাদেশের মানুষ অনুকূল পরিবেশ পেলে যে কোনো অসম্ভবকে সম্ভব করে তুলতে পারে। শেখ হাসিনা উল্লেখ করেন এখনো চলতে থাকা স্বাধীনতা বিরোধীদের অপতৎপরতার কথা। দেশের ভিতরে বাইরে স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতে নানা অপতৎপরতা চালিয়েছে। সে প্রক্রিয়া এখনো অব্যাহত আছে। কাজেই আমাদের সকলকে অতন্দ্র প্রহরীর মতো ভূমিকা নিয়ে দেশবিরোধী সকল অপতৎপরতা রুখে দাঁড়াতে হবে। কেউ যেন বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে, দেশের গণতান্ত্রিক এবং উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যাহত করতে না পারে। আসুন সকল ভেদাভেদ ভুলে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা বাংলাদেশকে জাতির পিতার স্বপ্নের উন্নত, সমৃদ্ধ, অসাম্প্রদায়িক সোনার বাংলা হিসেবে গড়ে তুলি। দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার শপথ নিতে সবার প্রতি আহ্বানও জানান প্রধানমন্ত্রী। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। রুকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। মুজিব জন্ম শতবর্ষ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর উৎসবের নবম দিনে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ব নেতৃবৃন্দ। মুজিব চিরন্তন উৎসবের নবম দিনের থিম ছিল গণহত্যার কালরাত্রি ও আলোকের অভিযাত্রা। বিকেলে অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা। অনুষ্ঠানে উইলসের প্রিন্স চার্লস ভিডিও বার্তায় বাংলাদেশের সরকার ও জনগণকে শুভেচ্ছা জানান। দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী চাং সেন কু শুভেচ্ছা জানানোর পাশাপাশি অর্থনীতির সব সূচকে বাংলাদেশের এগিয়ে যাওয়ার ভূয়সী প্রশংসা করেন। এছাড়া মুজিব জন্ম শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে শুভেচ্ছা জানান স্পেনের রাজা এবং কিউবা, চেক রিপাবলিক, পোল্যান্ড ও বুলগেরিয়ার প্রেসিডেন্ট। পরে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বঙ্গবন্ধু জাতীয় 4 নেতাকে শীর্ষে রেখে প্রথম পর্যায়ে প্রায় 1.5 লাখ বীর মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ হয়েছে। যাচাই বাছাই ও আপিল শুনানির পর পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ হবে জুনে। 191 জন শহীদ বুদ্ধিজীবীর তালিকাও নিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানান, মুক্তিযুদ্ধ পরবর্তী বিতর্কিত ভূমিকা থাকার কারণে খেতাব বাতিল হলেও মুক্তিযোদ্ধা তালিকায় থাকবে জিয়াউর রহমানের নাম। খন্দকার মুস্তাকের নামও থাকবে মুক্তিযোদ্ধা তালিকায়। মুক্তিযুদ্ধের উদ্দেশ্যে ভারতের শতাধিক ক্যাম্পে ট্রেনিংয়ে অংশ নেয় লাখো বাঙালি। প্রশিক্ষণ ক্যাম্পের সেই তালিকাকে প্রাথমিক ভিত্তি ধরেই মুক্তিযোদ্ধাদের নতুন তালিকা চূড়ান্ত করেছে সরকার। আগের তালিকায় 1,92,000 মুক্তিযোদ্ধার নাম থাকলেও বিতর্ক আর বিভ্রান্তি এড়াতে তালিকা সংশোধন করল সরকার। টানা 3 বছর যাচাই বাছাই শেষে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর ক্ষণে 1.5 লাখ মুক্তিযোদ্ধার তালিকা ওয়েবসাইটে প্রকাশের ঘোষণা দিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। সর্বমোট 1,47,537 জনের নাম আমরা ওয়েবসাইটে আজকে প্রকাশ করতে যাচ্ছি, এখনই করব। ভারতীয় তালিকা আমাদের যাদের নাম আছে
সেটাকে বেজ লাইন ধরেছি আমরা। ওই তালিকায় যাদের নাম আছে তারা মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃত। মুজিবনগর সরকারের যারা আসিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, অস্থায়ী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মনসুর আলী, এইচ.এম. কামরুজ্জামান, আরেকজনের নাম আছে খন্দকার মুস্তাক। মন্ত্রীর দাবি 2002 থেকে 2009 পর্যন্ত তৃণমূলে যাচাই বাছাইয়ের যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করেই নতুন 38,000 মুক্তিযোদ্ধার নাম তালিকায় তুলেছিল তৎকালীন সরকার, যাদের অনেকের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে অংশ না নেয়া এমনকি স্বাধীনতার বিরোধিতারও অভিযোগ রয়েছে। তাদের সবাইকে বাদ দেওয়া হয়েছে। তবে যুদ্ধ পরবর্তী সময়ে বিতর্কিত হলেও মুক্তিযুদ্ধে অংশ নেয়া কারো নাম তালিকা থেকে বাদ পড়ছে না। আমি যে বলি যে জিয়াউর রহমান যুদ্ধ করে নেই, এটা তো ঠিক হলো না। তো সেক্টর কমান্ডার ছিল, জেড ফোর্সের কমান্ডার ছিল, যুদ্ধ করছে। পরবর্তীকালে কি কাজ করছে সেটা শাস্তি সেভাবে। খেতাবটা দেওয়াটা হচ্ছে এটা একটা কর্তৃপক্ষের ইচ্ছা, আর যেটা মুক্তিযোদ্ধা সেটা হলো অর্জন। নাম থাকবে, সাথে তার কর্মটাও থাকবে। নতুন তালিকায় ঠাঁই পাওয়া মুক্তিযোদ্ধার মধ্যে সবচেয়ে বেশি তালিকাভুক্ত হয়েছেন ঢাকার 37,000 জন, আর সবচেয়ে কম 10,000 জন সিলেটের। এই তালিকা ধরে সবাইকে চূড়ান্ত সনদ দেওয়ার পাশাপাশি জীবিত মুক্তিযোদ্ধাদের পরিচয়পত্র দেওয়া হবে বলেও জানান মোজাম্মেল হক। এই আইনের কারণে। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে আগামীকাল 2 দিনের সফরে বাংলাদেশে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঢাকার বাইরেও কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এদিকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন বলেছেন, মোদীর সফরে বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই হতে পারে। উদ্বোধন হবে চিলাহাটি হলদিবাড়ি প্যাসেঞ্জার রেল যোগাযোগ। তিস্তা চুক্তি বাস্তবায়নে ভারতকে চাপে রাখা হয়েছে বলেও জানান তিনি। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে 10 দিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 26 মার্চ স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে স্মারক বক্তব্য দেবেন তিনি। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দ্বিপক্ষীয় বৈঠকেরও কথা রয়েছে তাঁর। পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, 2 প্রধানমন্ত্রীর বৈঠকে বেশ কিছু সমঝোতা স্মারক সই হবে। এক্স্যাক্ট নাম্বার বলা যাবে না, বাট অনেকগুলো সমঝোতা স্মারক আপনার চূড়ান্ত হয়েছে, এবং সেইগুলো যেগুলো আমাদের প্রধান ইস্যু সেইগুলো উপরই এই স্মারকগুলো হচ্ছে। এবং আমরা যে সবচেয়ে বড় ইস্যু যেটা, সেইটা এখনও আমরা ফাইনালাইজ করতে পারিনি। তবে মোদির এবারের সফরে তিস্তা চুক্তির বাস্তবায়ন হচ্ছে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে তেমন কোনো আভাস পাওয়া যায়নি। আমরা 2 দেশই ঐক্যমত যে এই তিস্তার এগ্রিমেন্ট হবে, কিন্তু এখন তাদের আভ্যন্তরীণ কারণে আমরা এখনো সেইটা বাস্তবায়ন হয়নি আর কি। ওরা আমাদের ডেলিভারি করতে পারে, তবে আমরা তাদের প্রেসারে রেখেছি। ঢাকার বাইরে গোপালগঞ্জ ও সাতক্ষীরা 2টি মন্দির পরিদর্শনে যাবার কথা রয়েছে নরেন্দ্র মোদীর। টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধা নিবেদনও করবেন তিনি। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের প্রতিবাদে রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে যুব অধিকার পরিষদের ব্যানারে বিক্ষোভ মিছিল হয়েছে। মিছিলে কয়েকটি সংগঠনের কর্মীরা অংশ নেন। এ সময় পুলিশ বাধা দেওয়ায় সংঘর্ষ বাধে। সংঘর্ষে 10 থেকে 15 জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খান। ঘটনাস্থল থেকে শিশু বক্তা হিসেবে পরিচিত মাওলানা রফিকুল ইসলামকে আটক করে পুলিশ। বিকেলে তাকে ছেড়ে দেওয়া হয়। সকালে রাজধানীর বিজয়নগর পানি ট্যাঙ্কি থেকে মিছিল শুরু করে মুক্তাঙ্গনের দিকে যেতে চাইলে পুলিশ মিছিলে বাধা দেয়। সেখান থেকে মিছিলটি মতিঝিলে শাপলা চত্বরের দিকে যায়। সেখানে পুলিশের সঙ্গে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ বাধে। পরে বিকেলে ধানমন্ডির গণস্বাস্থ্য কেন্দ্রের সামনে ব্রিফিংয়ে সংগঠনের নেতারা অভিযোগ করেন, শান্তিপূর্ণ মিছিলে বাধা দিয়ে কয়েকজন কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। অবিলম্বে তাদের মুক্তি না দিলে বড় ধরনের আন্দোলনের হুঁশিয়ারি দেন ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান। কিছু সংগঠনের মোদি বিরোধী বিক্ষোভের কারণে ভারত বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক কোনো প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ.কে আব্দুল মোমেন। সকালে এক অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন। বাংলাদেশের অধিকাংশ জনগণ এই ওনার আশাকে অভিনন্দন জানাচ্ছে। বাংলাদেশের অধিকাংশ জনগণ আমাদের স্বাধীনতার 50 বছর পূর্তি এবং বঙ্গবন্ধুর মুজিব বর্ষ পূর্তি অভিনন্দন জানাচ্ছে। হ্যাঁ, কিছু লোক তো থাকবেই বিরুদ্ধে। আমরা ডেমোক্রেসিতে বিশ্বাস করি, আমাদের তাতে কোনো আপত্তি নাই এবং এইটা কোনোভাবে এফেক্ট করবে বলে মনে হয়। ওনাদের যে সিকিউরিটি দেওয়ার
বাংলাদেশ সরকার অবশ্যই দেবে। ইতিহাসের মীমাংসিত অনেক বিষয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়বে জেনেই করোনার অজুহাত দেখিয়ে বিএনপি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর কর্মসূচি প্রত্যাহার করেছে বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গণহত্যা দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগের আলোচনা সভায় অনলাইনে যুক্ত হয়ে তিনি কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, মুখে মুক্তিযুদ্ধের কথা বললেও বাস্তবে বিএনপি সবসময় স্বাধীনতা বিরোধী শক্তির পক্ষে। তাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর কর্মসূচি প্রত্যাহার রহস্যজনক বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, দলে হাইব্রিডদের কোনো জায়গা হবে না, সংগঠনকে শক্তিশালী করতে হবে। যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালনে বিএনপির গাত্রদাহ হচ্ছে, এজন্যই দলটি বিভ্রান্তিমূলক কথা বলছে। দলের আরেক যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর দীপু মনি বলেন, দেশের অর্জন উন্নয়নে বিএনপির মন খারাপ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, বাংলাদেশ আওয়ামী লীগই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে। ক্ষমতাসীনরা সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষের শক্তি নয় বলেও মন্তব্য করেন তিনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল প্রশ্ন করেন, শত্রু সম্পত্তি আইন কেন এখনো বাতিল করা হয়নি? তার অভিযোগ, আওয়ামী লীগের শাসন আমলে সংখ্যালঘু নির্যাতন বেড়ে যায়। সম্পত্তি দখলের জন্য ক্ষমতাসীনরা হিন্দু সম্প্রদায়ের উপর হামলা চালায়। মির্জা ফখরুল বলেন, সর্বশেষ সুনামগঞ্জের সাল্লায় হিন্দু বাড়িতে হামলা করেছে যুবলীগ নেতা স্বাধীন। এরপরও সবসময় দোষারোপের রাজনীতি করে অসত্য তথ্য দেয় আওয়ামী লীগ। আজ 25শে মার্চ, জাতীয় গণহত্যা দিবস। ইতিহাসের বর্বরচিত হত্যাযজ্ঞের সেই ভয়াল কাল রাত। 1971 সালের এই দিনে রাত 12টার পর নিরস্ত্র ঘুমন্ত বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি হানাদার বাহিনী। 7 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের পর থেকে স্বাধীনতার দাবিতে উত্তাল তখনকার পূর্ব পাকিস্তান। পাকিস্তানি শাসকদের সাথে কয়েক দফা আলোচনা হয় বঙ্গবন্ধুর। 25 মার্চ দিনে সব আলোচনা ভেঙে যায়। এদিন বঙ্গবন্ধুর সাথে সব আলোচনা ভেঙে দিয়ে নিরস্ত্র বাঙালির উপর কাপুরুষোচিত হামলার নির্দেশ দিয়ে ঢাকা ছেড়ে যান পাকিস্তানের সামরিক প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান ও পশ্চিম পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা জুলফিকার আলী ভুট্টো। ইয়াহিয়া পাকিস্তান পৌঁছার আগেই ঢাকায় শুরু হয় গণহত্যা। ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে আসে সশস্ত্র পাক হানাদার বাহিনী। শুরু হয় অপারেশন সার্চ লাইট নামে নিরস্ত্র মানুষের উপর বর্বরচিত হামলা। পাক বাহিনী রাজারবাগ পুলিশ লাইন, পিলখানা, ইপিআর সদর দফতর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল, ঢাকা মেডিকেল সহ দেশের বিভিন্ন স্থানে চালায় হত্যাযজ্ঞ। এক রাতেই নির্মম হত্যাকাণ্ডের শিকার হন অন্তত 50,000 মানুষ। 25 মার্চ রাতে ঢাকার রাজারবাগ পুলিশ লাইনে যখন পাক হানাদাররা ঝাঁপিয়ে পড়ে, তখন এখানকার পুলিশ বাহিনী প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। শহীদ হন 150 বাঙালি পুলিশ। 2017 সালে জাতীয় সংসদ 25 মার্চকে গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। ইভটিজিংকে কেন্দ্র করে মুন্সিগঞ্জে সালিশ বৈঠকের সংঘর্ষে 3 জন নিহতের ঘটনায় 10 জনকে আটক করা হয়েছে। গোটা এলাকা এখনো থমথমে। সোনিয়া হাবিব লাবনী রিপোর্ট। বুধবার রাতে মুন্সিগঞ্জে ইভটিজিং নিয়ে দুই পক্ষের বিরোধ মীমাংসার জন্য সালিশি বৈঠক বসে সদর উপজেলার উত্তর ইসলামপুর এলাকায়। এ সময় ইমন পাঠান ও অবি গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে তা গড়ায় রক্তক্ষয়ী সংঘর্ষে। ছুরিকাঘাত করা হয় ইমন, সাকিব ও মিন্টুকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ইমনের। হাসপাতালে নেওয়ার পথে মারা যান সাকিব। গুরুতর অবস্থায় মিন্টুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর বৃহস্পতিবার সকালে তারও মৃত্যু হয়। লাশ নিয়ে মিছিল করে বিক্ষুব্ধ এলাকাবাসী। হত্যাকারীদের ফাঁসির দাবি জানান তারা। মাপ চেতে গেছে, মাপ করে দেবো, পোলাপান অন্যায় করছে, এটা কি আমার কাকার অপরাধ? আমি আর কিছু চাই না এই সরকারের কাছে। আমি আমার হত্যাকারীদের বিচার চাই, ওদের ফাঁসি চাই। এলাকা যাতে সুশৃঙ্খল বজায় থাকে এবং ওদের সঠিক বিচার হয়, এর জন্য আমরা প্রশাসনের কাছে দাবি করছি। এটা আমাদের জন্য আসলে খুবই কলঙ্কতম অধ্যায় এবং যারা ঘটিয়েছে এই বাজে একটি ঘটনা এবং আমাদের এলাকাকে কলঙ্কিত করেছে এবং আমাদের একজন ভালো বন্ধুকে আমরা হারিয়েছি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 10 জনকে আটক করা হয়েছে।
জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ। পঞ্চায়েত প্রথার মতো আছে বিষয়টা, এখানে সামাজিকভাবে অনেক সময় বিচার সালিশ হয়, কিন্তু কোনো বিচার সালিশই কিন্তু যেটা ধর্তব্য অপরাধ আইনের ভাষায়, সেই বিচারটি কিন্তু আসলে এরা করার কোনো এখতিয়ার নেই। যারা এটার সাথে জড়িত আছে আমরা দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেব এবং এলাকাবাসীর কাছে এবং যারা নিহত হয়েছে তাদের পরিবারের প্রতি আমি অবশ্যই সমবেদনা প্রকাশ করছি এবং তাদেরকে ধৈর্য ধারণ করার জন্য আমি অনুরোধ করব। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মুন্সিগঞ্জের উত্তর ইসলামপুর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। রাজধানীর দক্ষিণখানে শটগানের গুলিতে আব্দুর রশিদ হত্যার দায়ে আমিনুল ইসলাম হান্নান ওরফে জাপানি হান্নানকে হত্যা মামলায় 4 দিন এবং অস্ত্র মামলায় 1 দিনের রিমান্ড দিয়েছে আদালত। অপর আসামিদের 2 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে আব্দুর রশিদের মরদেহ দাফন করা হয়েছে। ঘটনাস্থল সহ দক্ষিণখান এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। বুধবার রাজধানীর দক্ষিণখান আইনুরবাগ এলাকায় বালু সরানোকে কেন্দ্র করে স্থানীয় সৈনিক লীগ নেতা নামধারী আমিনুল ইসলাম হান্নান ওরফে জাপানি হান্নানের শটগানের গুলিতে নিহত হন আব্দুর রশিদ। স্বামীকে হারিয়ে 2 শিশু সন্তানকে বুকে নিয়ে এভাবেই কান্নায় ভেঙে পড়েন রশিদের স্ত্রী। স্বামীর হত্যাকারীদের বিচারের দাবি করেন তিনি। আমি আমার স্বামী অন্তর বেঁচেছে, আমার এই সন্তানগুলা বাবার রাতরি ঠিক মতো পাইল না, আমার এই সন্তানগুলো এইভাবে এতিম করে দিয়েছে। জানাবি আমি সেই জন্য প্রত্যেকটা মানুষ এটা উপযুক্ত শাস্তি পাক। ময়না তদন্ত শেষে বৃহস্পতিবার দুপুরে নিহত আব্দুর রশিদের লাশ তার এলাকায় নেওয়া হলে বিক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। হত্যাকারীদের শাস্তির দাবি করে মানববন্ধনও করেন তারা। আমরা এটার দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের আকুল আবেদন যেন এরকম সন্ত্রাস যেন দুনিয়া থেকে সরিয়ে দেয় এবং উনি যেন বিচার করেন। হত্যাকাণ্ডের ঘটনাস্থল সহ দক্ষিণখান এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা জোরদার করেছে। আমরা 8 জনকে টোটাল গ্রেপ্তার করেছি এবং বাকিদেরকেও গ্রেপ্তার করার প্রক্রিয়া অব্যাহত আছে। আমরা চাই এই ঘটনাটির পিছনে কারা জড়িত, কী উদ্দেশ্যে এরকম একটি দুঃখজনক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তা বের করার জন্য এবং এর সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসব। এই হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় প্রধান আসামি জাপানি হান্নানকে 4 দিনের রিমান্ড দিয়েছে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। অস্ত্র মামলায় 1 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। এছাড়া এই মামলায় অপর আসামিদের 2 দিন করে রিমান্ড দেওয়া হয়েছে। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ট্রাক চাপায় 3 জন এবং নেত্রকোনায় এক পুলিশ সদস্য সহ দেশের বিভিন্ন জায়গায় সড়ক দুর্ঘটনায় 7 জন নিহত হয়েছে। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ট্রাক চাপায় নিহত হয়েছে সিএনজি অটোরিকশার 3 যাত্রী। বৃহস্পতিবার সন্ধ্যায় এই দুর্ঘটনা হয়। পুলিশ জানায় রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা তালুকুন্টা এলাকায় দুর্ঘটনায় আহত 4 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক 3 জনকে মৃত ঘোষণা করেন। এদিকে বৃহস্পতিবার দুপুরে রংপুরের মিঠাপুকুর বাজার এলাকায় মোটরসাইকেল চাপায় এক পথচারী নিহত হয়, আর নগরীর সিও বাজার বিজিবি গেটের সামনে বাসের ধাক্কায় নিহত হয় এক মোটরসাইকেল আরোহী। নেত্রকোনা সদরের ঘাগড়ায় পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত হয়েছেন পুলিশ কনস্টেবল সাইফুল ইসলাম। অন্যদিকে মেহেরপুরের গাংনীতে ছেলের মোটরসাইকেল থেকে পড়ে নিহত হয়েছেন বাবা। ধানখোলা শানঘাট সড়কে ট্রাক্টরকে সাইড দিতে গিয়ে এই দুর্ঘটনা হয়। আত্মীয়ের মৃত্যুর খবরে মোটরসাইকেলে সেই বাড়িতে যাচ্ছিলেন বাবা ও ছেলে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম জানিয়েছেন, করের আওতা বাড়াতে ব্যক্তি করদাতাদের চিহ্নিত করতে সিটি কর্পোরেশন এবং বিআরটির মতো সেকেন্ডারি সোর্স থেকে তথ্য নেওয়া হচ্ছে। ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ এর সাথে প্রাক বাজেট আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা জানান তিনি। এনবিআর চেয়ারম্যান বলেন, বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের ধারণা থেকে সরে আসছে এনবিআর। কর কাঠামো পরিবর্তনের পাশাপাশি আমদানি নির্ভরতা কমাতে খাত ভিত্তিক কোম্পানিগুলোকে সহায়তা করা হবে বলেও জানান এনবিআর চেয়ারম্যান। আসন্ন বাজেটে অন্তর্ভুক্তিতে মোট 27টি প্রস্তাবনা তুলে ধরা হয় ইআরএফ এর পক্ষ থেকে। গণহত্যা দিবস উদযাপন করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। ৭১-এর এই রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর অপারেশন সার্চ লাইট প্রতিরোধে রাজধানীর লালবাগের পলাশী রোডে গাছ ফেলে ব্যারিকেড তৈরি করে
ফায়ার সার্ভিস। এতে ক্ষুব্ধ হয়ে পলাশী ফায়ার স্টেশনের 19 সদস্যকে হত্যা করে পাক সেনারা। গণহত্যা দিবসে ওই শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিরোধ যোদ্ধা স্টেশন অফিসার মোহাম্মদ নুরুল ইসলাম, সালাউদ্দিন আহমেদ, কুতুবুদ্দিন আহমেদ, ঢাকা বিভাগের উপপরিচালক দেবাশিস বর্ধন, ঢাকা জেলা সহকারী পরিচালক মোহাম্মদ সালেহ উদ্দিন, অপারেশন সহকারী পরিচালক আব্দুল হালিম। এবার আরো কয়েকটি খবর নিয়ে একটি রিপোর্ট। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ফগ উদ্বোধন করেছে ব্রেভ ও কারেজ নামে দুটি স্পেশাল এডিশন বডি স্প্রে। গুলশান লেকশোর হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে এই বডি স্প্রে দুটি বাজারে আনার ঘোষণা দেয় ভিনি কসমেটিক্স বিডি লিমিটেড। একই সাথে প্রি অর্ডার বিতরণের জন্য ফগ যুক্ত হয়েছে ই কমার্স সাইট ইভ্যালির সাথে। ভিনি কসমেটিক্সের কান্ট্রি ম্যানেজার আহসান খন্দকার ও ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল অনুষ্ঠানে বক্তব্য রাখেন। শরিয়া ভিত্তিক আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবার প্রত্যয়ে চাঁদপুরের কচুয়ায় উদ্বোধন করা হয়েছে ইউনিয়ন ব্যাংক লিমিটেডের উপশাখা। প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শাখাটির উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ABM মোকাম্মেল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক হাসান ইকবাল, SEVP শাহ মোহাম্মদ মাহতাবউদ্দিন আল মামুন, কচুয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতানা খানম সহ স্থানীয় গণ্যমান্যরা। ভ্রমণ পিপাসুদের জন্য গোল্ড স্যান্ডস হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড কক্সবাজার ও কুয়াকাটা সমুদ্র তীরে নির্মাণ করছে আন্তর্জাতিক মানের 5 তারকা হোটেল। এই প্রকল্পে যে কেউ বিনিয়োগ করে উপভোগ করতে পারবে হোটেলের সাবকাবলা মালিকানা, আজীবন হালাল আয় ও ফ্রি থাকা সহ হোটেলের বিভিন্ন সুবিধা। প্রতিষ্ঠানটি বলছে, যেখানে বিনিয়োগ একবার, গ্রাহকরা ফেরত পাবেন বারবার। সেই লক্ষ্যে মহাখালীর SKS শপিং মলের লেভেল 3-এ আবাসন মেলায় গোল্ড স্যান্ডস দিচ্ছে বিভিন্ন অফার। মেলায় বুকিং দিলেই 50% ডিসকাউন্ট এবং 50 লাখ টাকার বাজিমাত অফার। এছাড়াও মেলায় আকর্ষণীয় র্যাফেল ড্রতে থাকছে ঢাকা কক্সবাজার ঢাকা এয়ার টিকেট, কাপল বাফেট ডিনার সহ নানা পুরস্কার। এই আবাসন মেলা চলবে 27 মার্চ পর্যন্ত, প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা। কিশোরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ মাজহারুল ইসলাম কাঞ্চন ভূঁইয়া স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। আলহাজ শামসুদ্দিন ভূঁইয়া জামিয়া ইসলামিয়া মাদ্রাসার সভাপতি মরহুমের ছেলে খালেদ সালাউদ্দিন ভূঁইয়া আরমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি শাহ আজিজুল হক, পৌর মেয়র পারভেজ মিয়া, সাবেক মেয়র আবু তাহের মিয়া, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রুহুল আমিন আকিল, শহীদী মসজিদের খতিব মাওলানা শফিকুল ইসলাম জালালাবাদী সহ অন্যরা। সংবাদ শেষ করব, বিআরবিকে বলছি শিরোনামগুলো আরেকবার জানি। 23 মে খুলবে শিক্ষা প্রতিষ্ঠান, জানিয়েছে মন্ত্রণালয়। করোনায় 3 মাসের মধ্যে সর্বোচ্চ 34 জনের মৃত্যু, সংক্রমণের সাথে বাড়ছে ICU সংকট। বঙ্গবন্ধু জন্মেছিলেন বলেই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, মন্তব্য প্রধানমন্ত্রী। দেশকে নতুন উচ্চতায় নেওয়ার শপথের আহ্বান। প্রায় 1.5 লাখ মুক্তিযোদ্ধার প্রাথমিক তালিকা প্রকাশ, খেতাব বাতিল হলেও থাকবে জিয়াউর রহমানের নাম, জানালেন মন্ত্রী। কাল আসছেন নরেন্দ্র মোদী, প্রতিবাদে ছাত্রদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ, কয়েকজন আটক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায়। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.banglavision.tv ও facebook.com/banglavision এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision। ধন্যবাদ।